হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। এসআইআর এর ফর্ম কিন্তু ইতিমধ্যে হাতে পেয়ে গেছি। এসআইআর এর ফর্ম আপনারা প্রত্যেকে বিএলওর কাছে কিন্তু হাতে পেয়ে যাবেন। তো দেখছেন, এটা হচ্ছে এসআইআর এর ফর্ম। আজকের ভিডিওতে আপনাদেরকে প্রত্যেকটা অপশন বুঝিয়ে দেবো যে কীভাবে আপনারা ফর্মটা ফিল আপ করবেন সম্পূর্ণ বাংলায়, এবং আমি ফর্ম ফিল আপ করেছি কীভাবে আপনাদেরকে দেখাবো। আর কোন জায়গাতে আপনাদের 2002 সালের ডিটেলসগুলো লিখতে হবে, কোন জায়গাতে 2025-এর নতুন ডিটেলসগুলো লিখতে হবে। এছাড়াও যদি আপনাদের 2002 সালে ভোটার লিস্টের নাম থেকে থাকে তাহলে আপনারা কোন জায়গাতে লিখবেন, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে মিস করবেন না, তাহলে পুরো বিষয়টি জানতে পারবেন এবং বুঝতে পারবেন। আজকের ভিডিও থেকে সমস্ত ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দেবো। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন এর সম্পূর্ণ ফর্ম ফিল আপ আপনারা করতে অনেকেই কিন্তু ভুল করছেন। আর একবার যদি ফর্মটা ভুল হয়ে যায় তাহলে কিন্তু সংশোধন করার আর কোনো সুযোগ থাকবে না। তো এই এসআইআর এর ফর্ম ফিল আপ করতে আপনারা অনেকেই জিজ্ঞাসাবাদ করছেন 2002 সালের লিস্টের নাম ভুল আছে, তাহলে কি করবেন? বিবাহিত মহিলা কীভাবে লিখবেন, বাংলায় নাকি ইংরেজিতে ফর্ম পূরণ করবেন? এছাড়াও কাদের কি কাগজ লাগবে, ফর্ম ফিল আপ করতে আপনাদের কি কি কাগজপত্র দরকার, এছাড়াও ফর্ম ফিল আপ বাতিল হচ্ছে কেন, এবং আধার কার্ড দিলেই হবে কিনা বা অন্য কোনো ডকুমেন্টস লাগবে কিনা, বিভিন্ন প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে আপনাদেরকে দিব। এছাড়াও আজকের ভিডিওতে আপনি ফর্ম ফিল আপ সম্পূর্ণ বিষয় জানতে পারবেন। ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন, এখানে প্রথমত আপনাকে দেখাচ্ছি যে ফর্ম ফিল আপ, সেই ফর্ম ফিল আপ একটার পর একটা অপশান আপনাদেরকে বুঝিয়ে দিব যে ফর্ম ফিল আপ আপনি কীভাবে করবেন। তো দেখুন, প্রথমত আপনাদেরকে বলছি যে এই যে নির্বাচন কমিশনের যে গণনা ফর্ম, এই ফর্ম কিন্তু আপনারা প্রত্যেকে বাড়ি বাড়ি এখন কিন্তু বিএলওর হাতে পেয়েছেন। এই ফর্মটা আপনি এখনও 1 মাস সময় রয়েছে, আপনি আস্তে আস্তে ফিল আপ করলেই হবে, এত তাড়াহুড়া করার কিচ্ছু নেই। তো এখানে যে বিএলওর কাছ থেকে যে গণনা ফর্ম দেওয়া হয়েছে এসআইআর ফর্ম, এই এসআইআর ফর্মে আপনাকে প্রথমত দেখতে পাচ্ছেন ওপর দিকে যে ঘরটা আছে, সেখানে কিন্তু নির্বাচকের নাম অর্থাৎ আপনার নাম, আপনার ভোটার আইডি কার্ডের ইপিক নম্বর, বর্তমানে আপনার যে ভোটার আইডি কার্ড আছে সেই ভোটার আইডি কার্ডের ইপিক নাম্বার রয়েছে আপনাদের প্রথম ঘরে, আপনারা জানেন, এবং আপনার ঠিকানা এবং জেলা সেগুলো দেওয়া আছে। তারপরে আপনার দ্বিতীয় ঘরে ক্রমিক সংখ্যা, আপনার অংশ সংখ্যা, এবং আপনার যেখানে পুলিং স্টেশন, যে স্কুলে আপনার ভোট হয় সেই ভোটের স্কুলের নাম, এবং আপনার রাজ্যের নাম। তারপরে বারকোড দেওয়া থাকবে, আপনার ওল্ড ফটো, পুরনো একটা ছবি দেওয়া থাকবে, নতুন ছবি একটা আপনাকে বসাতে হবে। তারপরে এদিকে যদি দেখেন তাহলে দেখতে পাবেন যে আপনাদের প্রথমত জন্ম তারিখ কিন্তু লিখতে হবে। জন্ম তারিখটা কীভাবে লিখবেন? এইভাবে আপনি লিখবেন যেভাবে আমি লিখেছি। তারপরে আধার নম্বর, আপনার যদি আধার কার্ড থেকে থাকে তাহলে কিন্তু আপনি আধার কার্ডের নম্বরটা দিতে পারেন। তারপর মোবাইল নম্বরটা আপনাকে দিতে হবে, এবং পিতা বা অভিভাবকের নাম। তো আপনার পিতা, এখানে কিন্তু অনেকেই আপনারা ভুল করছেন যে পিতা বা অভিভাবকের নাম যে জায়গাতে এখানে বলা হয়েছে, তো পিতা যদি আপনার পিতা থেকে থাকে সেক্ষেত্রে আপনি দিবেন, যদি মৃত হয়ে যায় সেক্ষেত্রে আপনি কিন্তু এই ঘরটাতে লেট দিয়ে লিখতে পারেন আপনার পিতার নাম, অথবা আপনি নাও লিখতে পারেন। তো এখানে যেহেতু আপনার পিতা মারা গেছে সেহেতু আপনি লেট দিয়ে লিখবেন, তাহলে কিন্তু আপনার ভালো হবে। তারপরে দেখছেন পিতার যদি ইপিক নাম্বার থাকে, তো যেহেতু পিতা আপনার মারা গেছে, মানে আপনার বাবা মারা গেছে, সেহেতু তার নামটা লেট দিয়ে লিখবেন, কিন্তু তার ইপিক নাম্বারটা দিবেন না। কারণ এখানে বলা হয়েছে যে যদি থাকে, তো যেহেতু মারা গেছে তার ইপিক নাম্বার দিয়ে আপনার কোনো রকম কাজ হবে না, বর্তমান তার ইপিক নাম্বার। তো এক্ষেত্রে কি করবেন, তার কিন্তু ইপিক নাম্বার আপনি এখানে দেবেন না। তো দেখুন, এখানে ইপিক নাম্বারটা যদি তার দেন সেক্ষেত্রে আপনার এখানে যদি থাকে এরকম কিন্তু লেখা আছে, আপনি দিতেও পারেন নাও দিতে পারেন। এক্ষেত্রে মৃত ব্যক্তির ইপিক নাম্বারটা না দেওয়াটাই ভালো। তারপর দেখছেন মায়ের নাম। মায়ের নামের জায়গাতে আপনি যদি দেখেন তাহলে কিন্তু এখানে দেখবেন যে মায়ের নামের জায়গাতে আপনার মায়ের নামটা লিখবেন। তারপরে মায়ের ইপিক নাম্বারটা, মানে ভোটার আইডি কার্ডের যে ইপিক নাম্বার, সেটা আপনি লিখবেন। তারপরে দেখছেন যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে এই দুটো ঘর আপনি ফিল আপ করবেন। প্রথমত যদি কোনো স্বামী, মানে পুরুষ যদি আবেদন করে থাকে, তার স্ত্রীর নাম আপনাকে এই ঘরে লিখতে হবে। আর যদি কোনো স্ত্রী আবেদন করে থাকে, মানে কোনো মহিলা আবেদন করে থাকে, তাহলে তার স্বামীর নাম লিখতে হবে, এবং তার যে ইপিক নাম্বার রয়েছে ভোটার আইডি কার্ডের, সেই ইপিক নাম্বারটা এই ঘরে লিখতে হবে। যদি থাকে ইপিক নাম্বার লিখবেন, যদি না থাকে নাও আপনি লিখতে পারেন। আর যাদের বিবাহ হয়নি এখনো, মানে একটা এখানে প্রশ্ন আছে যে আপনার বিবাহিত মহিলা কীভাবে ফর্ম ফিল আপ করবেন। তো এখানে দেখুন, যারা বিবাহিত তারা এটা এই ঘরটা লিখবেন, যদি বিবাহ না হয়ে থাকে সেক্ষেত্রে আপনি ছেড়ে দেবেন। নিচের দিকে আসবেন, আসার পর যে জায়গাটা দেখছেন যে দুটো
বাম দিকে দেখছেন সর্বশেষ এসআইআরের নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের নাম বা বিবরণ। তো দেখুন, যদি আপনার 2002 সালের ভোটার লিস্টের নাম থেকে থাকে তাহলে আপনি বাম দিকের ঘরটা পূরণ করবেন। যদি আপনার 2002 সালে ভোটার লিস্টের নাম না থেকে থাকে, আপনার বাবার মায়ের বা আপনার দাদা দাদির যদি থাকে, দাদা দাদি বা মা বাবা, তো এখানে রিলেশন হিসাবে আপনার 4 জনকে দেওয়া যাবে, মা বাবা দাদা এবং দাদি। তো এই 4 জনের আপনি নাম কিন্তু এই আত্মীয়ের বিবরণের জায়গায় আপনি লিখতে পারেন। এছাড়াও যদি আপনি আরও অন্যান্য কারো লেখেন, যেমন কাকা জেঠা এদের যদি লেখেন, সেক্ষেত্রে কিন্তু আপনার হিয়ারিংয়ের নোটিশ আসবে। তো দেখুন, এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমত যে আপনার যদি 2002 সালের লিস্টের নাম থাকে তাহলে আপনি এই ঘরে আপনার নাম লিখবেন, সেই 2002 সালে যেই ডিটেলসটা ছিল সেখানে। যদি এবার একটা প্রশ্ন এখানে আসছে যে 2002 সালের লিস্টে ভুল ছিল, নাম ভুল আছে এবং সেটা সংশোধন করা হয়েছে 2025 সালে, এখন কিন্তু বর্তমানে ঠিক আছে। তবে 2002 সালে যে নাম ভুল আছে সেই নাম ভুলটা কি করা যাবে? তো এক্ষেত্রে আপনাদেরকে বলবো 2002 সালের লিস্টে যা নাম আছে সেই নামই কিন্তু আপনাকে এই ঘরে বসাতে হবে। সেক্ষেত্রে যদি আপনার ভুল থেকে থাকে বানানের, আপনাদের জানেন যে বর্তমানে এখন 2002 সাল থেকে 2025 সালের ভোটার লিস্ট মেলাতে গেলে প্রায় 65% মিলছে না, কারণ নামের মিসম্যাচ আছে, অনেকেরই নামের ভুল আছে। তো এক্ষেত্রে আপনাদের কিছুই হবে না, নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে কোনো কিছু হবে না। তো আপনারা যে 2002 সালের ভোটার লিস্টে যা নাম আছে তাই আপনি দেবেন, সে ভুল হোক বা ঠিক হোক, এবং সেই সময়ের ইপিক নাম্বারটা আপনি এই ঘরে বসাবেন, ভোটার আইডি কার্ডের নাম্বারটা। তারপরে আত্মীয়ের নামের জায়গাতে অনেকে ভুল করছেন যে আত্মীয়ের নাম কে হবে, স্বামী হবে, স্ত্রী হবে, নাকি মা হবে না বাবা হবে। তো এক্ষেত্রে আত্মীয়ের নাম যেটা বলা হয়েছে, তো আপনি দেখে নেবেন 2002 সালের লিস্ট কিন্তু আপনি দেখে নেবেন। 2002 সালের লিস্টে আপনি যাবেন, যাওয়ার পর সেখানে দেখবেন আত্মীয়ের নাম হিসাবে আপনি যদি আবেদন করে থাকেন কোনো পুরুষ, তাহলে আপনার দেখবেন যে আত্মীয়ের নাম কিন্তু আপনার বাবা আছে। আর যদি কোনো মহিলা আবেদন করে থাকেন তাহলে দেখবেন তার বাবা আছে, নত তার কিন্তু বাবা আছে, নইলে তার স্বামী আছে। তো এরকম কিন্তু দেখবেন লেখা আছে। তো 2002 সালের লিস্টে গিয়ে আপনি দেখবেন যে এই জায়গাটা এরকমভাবে লেখা আছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি 2002 সালের লিস্টে। তো দেখছেন 2002 সালের লিস্ট আপনি ওপেন করবেন, তারপরে নিচের দিকে যাবেন এবং এখানে সাপোজ ধরুন এখানে আমি দেখাচ্ছি আপনাদেরকে একটা, যে এই যে প্রথম ব্যক্তি আছে তার যে রিলেশন হিসাবে কি আছে, দেখুন তার রিলেশন হিসাবে কিন্তু তার পিতা আছে, অর্থাৎ দেখতে পাচ্ছেন সম্পর্ক জায়গাতে আপনাদেরকে ফর্মে আমি দেখালাম সম্পর্ক বা আত্মীয়ের যে একটা জায়গা আছে, তো সেখানে আত্মীয়ের সম্পর্কে এখানে দেখছেন যে পিতা আছে, মানে যদি কোনো পুরুষ আবেদন করে থাকে তার পিতা কিন্তু রিলেশনে থাকবে, অর্থাৎ তার আত্মীয়ের নাম পিতা হবে। তো পিতার নামটা কি, এই পিতার নাম কিন্তু আপনাকে এবার বসাতে হবে। তো পিতার নামটা আপনি কোথায় বসাবেন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো পিতার নামটা আপনি বসাবেন কোথায়, তো এই ফর্মের জায়গাতে দেখবেন যে ফর্মের জায়গাতে আপনার যে এটা আছে, যে আত্মীয়ের নাম আছে, এইখানে আপনার পিতার নামটা বসাবেন, যে রিলেশন হিসাবে আপনার পিতা আছে আপনার পিতার নামটা বসাবেন। তারপরে এখানে দেখছেন যে সম্পর্ক পিতা লিখে দেবেন, কারণ এখানে ওইভাবেই কিন্তু লেখা আছে, কারণ দেখতে পাচ্ছেন যে সম্পর্কর জায়গাতে পিতা স্বামী এরকম কিন্তু লেখা আছে। তো পিতা আপনি লিখে দেবেন এবং পিতার নামটা আপনি লিখে দেবেন। তারপরের যে অপশানটা দেখবেন সেখানে কিন্তু আপনার জেলা লিখতে হবে। 2002 সালে যে জেলাতে আপনি ছিলেন, হয়তো এক জেলাতে ছিলেন আগে, এখন অন্য জেলায় এসেছেন, তো এক্ষেত্রে যদি এরকম কেসটা হয় তাহলে কিন্তু 2002 সালের যে জেলা, সেই জেলার নামটা আপনাকে এই ঘরে লিখতে হবে। এর পাশাপাশি রাজ্যের নাম আপনাকে লিখতে হবে, হয়তো আপনি অন্য রাজ্যে ছিলেন, বর্তমানে এখন পশ্চিমবঙ্গে এসেছেন, আগে অন্য জায়গায় ছিলেন, তাহলেও কিন্তু আপনাকে এই রাজ্যের নামটা লিখতে হবে। আর যদি এখানে আপনি থাকেন, বসবাস করেন দীর্ঘদিন ধরে, সেক্ষেত্রে কোনো সমস্যাই নেই, আপনার রাজ্যের নামটা এখানে আপনি লিখবেন। এরপর দেখছেন যে এখানে বিধানসভা ক্ষেত্রের নাম নম্বর, যে বিধানসভা আপনি যে বিধানসভায় ভোট দিয়েছেন, দেখুন এবার আপনাদেরকে বিধানসভা আপনারা কীভাবে পাবেন। বিধানসভা পাওয়ার জন্য আপনি আবার 2002 সালের লিস্টে যাবেন, যার পর আপনি নিচে ওপর দিকে যাবেন, যাওয়ার পর দেখবেন যে নিচের দিকে এসে আপনি একটা জায়গা পাবেন, যে ওপরে একটা জায়গা পাবেন, দেখবেন যে এইখানে দেখছেন যে 55 লালগোলা বিধানসভা নির্বাচন ক্ষেত্র। তো এই যে 55, তো
তো এটা কিন্তু বিধানসভা ক্ষেত্রের নম্বর, মানে আপনাকে এই নম্বরটা কিন্তু বসাতে হবে। তো এই নম্বরটা কোথায় বসাবেন? এই 55 নম্বরটা কিন্তু আপনাকে এই যে বিধানসভা ক্ষেত্রের নম্বর লেখা আছে এই ঘরে আপনাকে বসাতে হবে। এবার অংশ নম্বর আপনি কোথায় পাবেন? অংশ নম্বর নেওয়ার জন্য আবার আপনাকে যেতে হবে। অংশ নম্বর কিন্তু আপনার ডান দিকে দেখবেন ওপর দিকে এই যে এইখানে অংশ নম্বর 7, অংশ নম্বর কিন্তু 7 লেখা আছে। তাহলে অংশ নম্বরটা আপনাকে কিন্তু এই ঘরে লিখতে হবে যে এই 7, এই নম্বরটা এইখানে লিখবেন। তারপরে ক্রমিক নম্বর, ক্রমিক নম্বরটা কোথায় পাবেন? ক্রমিক নম্বরটা আপনি 2002 সালে চলে যান, তারপর ক্রমিকের ঘরে চলে যান, এই যে ক্রমিক নম্বর, এগুলো ক্রমিক নম্বর। তো আপনি যে নামটা আপনার হবে, যদি আপনার হয় যে আপনার 10 নম্বরটা আপনার, তাহলে ক্রমিক নম্বর আপনার হচ্ছে 10। তো এভাবে কিন্তু আপনি ক্রমিক নম্বরটা এখানে লিখবেন। তাহলে খুব সহজে আপনি বুঝতে পারছেন যে ক্রমিক নম্বরটা এখানে লিখে দিবেন। দেওয়ার পর কিন্তু নিচের দিকে যাবেন, যাওয়ার পর আপনার দেখবেন যে এখানে একটা সিগনেচার লাগবে, মানে সই লাগবে, স্বাক্ষর। যদি আপনি না পারেন সেক্ষেত্রে আপনি ছাপও দিতে পারেন, টিপ ছাপ, আপনার কোনো অসুবিধা হবে না। তারপরে নিচের দিকে বিএলও আপনাকে একটা সই করে তারা কিন্তু জমা করবে। তো দেখতে পাচ্ছেন। তারপরে এবার আপনাদেরকে দেখাই যে আরও একটা পার্ট, যেটা হচ্ছে ডান দিকেরটা। ডান দিকেরটা আপনি কীভাবে পূরণ করবেন? ডান দিকেরটা পূরণ করার জন্য আপনার যদি নিজের 2002 সালের লিস্টের নাম না থাকে, যদি আপনার বাবা মা এবং দিদা বা দাদা বা দাদি যদি আপনার থেকে থাকে, তাহলে কিন্তু তাদের নামটা আপনাকে বসাতে হবে। তো এখানে দেখুন বলা হয়েছে আত্মীয়ের বিবরণ যার নাম পূর্ববর্তী কলামে সর্বশেষ এসআইআর এ দেওয়া আছে। তো দেখুন আপনার যদি বাবা থাকে তাহলে বাবার নামটা আপনি লিখবেন 2002 সালে, তার যদি লিস্টের নাম থাকে। যদি আপনার মায়ের থাকে মায়ের দিতে পারেন, যদি আপনার দাদির থাকে তাহলে দিতে পারেন, যদি আপনার দাদুর থাকে সেক্ষেত্রে আপনি দিতে পারেন। তো দেখছেন এখানে প্রথমত যেভাবে আমি দিয়েছি আপনি নাম দেবেন। তারপরে আপনার বাবা যদি দেন তাহলে কিন্তু তার ইপিক নাম্বারটা 2002 সালের সেম টু সেম আপনাকে দিতে হবে। এবং আপনার বাবার সঙ্গে রিলেশন টাইপ কে আছে, আমি যেভাবে আপনাকে দেখালাম যে রিলেশন, এই যে সম্পর্কটা, এই সম্পর্ক কার সঙ্গে আছে। তো এটা ধরুন আপনার বাবা, এবং আপনার বাবার সঙ্গে সম্পর্ক নিশ্চয়ই আপনার দাদুর থাকবে, এবং আপনার দাদুর সাথে সম্পর্ক এবং পিতা হিসাবে তার কিন্তু নামটা আসবে। তো আপনার প্রথমত এখানে লিখবেন আপনার বাবার রিলেশন টাইপ যে আছে, যে দাদু আছে না কে আছে, সেটা আপনি সেখান থেকে দেখে নেবেন। দেখার পর লিখবেন তারপরে পিতা যে রিলেশন টাইপ আপনার যদি দাদু হয় সেক্ষেত্রে পিতা এখানে লিখবেন, এবং আপনি জেলার নামটা লিখবেন এবং রাজ্যের নামটা লিখবেন। তারপর আপনার বিধানসভা ক্ষেত্রের নাম দেবেন। বিধানসভা ক্ষেত্রের নাম আপনি কীভাবে পাবেন আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি। বিধানসভা ক্ষেত্রের নাম আপনি পাওয়ার জন্য চলে যাবেন 2002 সালের ভোটার লিস্টে। আসার পর এখানে দেখছেন বিধানসভা ক্ষেত্রের নাম 55 লালগোলা বিধানসভা নির্বাচন ক্ষেত্র। তো এই হচ্ছে বিধানসভার ক্ষেত্রের নাম হচ্ছে লালগোলা। তো এখানে দেখবেন যে লালগোলা এই জায়গাটা, এখানে আপনার যেটা হবে আপনি কিন্তু এই জায়গাতে লিখে দিবেন বিধানসভা ক্ষেত্রের নাম। তারপর দেখছেন এখানে নিচের দিকে যদি যান তাহলে দেখবেন যে বিধানসভা ক্ষেত্রের নাম্বার, বিধানসভা ক্ষেত্রের নাম্বারটাও সেম একইভাবে ওপরে দেখবেন ভোটার লিস্টে আছে। সমস্ত 2002 সালের ভোটার লিস্টে আপনারা পাবেন প্রত্যেকের, যে ওপরে দেখবেন যে আপনাদের বিধানসভা ক্ষেত্রের নাম্বারটা এবং নামটা দেওয়া আছে। তারপরে অংশ নম্বরটা, তারপরে ক্রমিক নম্বরটা আপনার এভাবে লিখবেন। লেখার পর কিন্তু আপনার এই কাজটা হবে। এর সাথে সাথে এবার আপনাদেরকে বলি যে এখানে বেশ কিছু কথা, সেটা হচ্ছে যে আপনাদের অনেকেরই 2002 সালে ভোটার লিস্টে ইপিক নাম্বার নাই, মানে ইপিক নাম্বার শো করছে না। কিন্তু এই যে ইপিক নাম্বারটা শো করছে না, আপনাদেরকে দেখাচ্ছি যে দেখুন এখানে কিন্তু অনেকেই দেখবেন মাঝে মাঝে ইপিক নাম্বার কিন্তু নাই। তো এই ইপিক নাম্বার যদি না থাকে তাহলে আপনি কি লিখবেন? আপনি এই এসআইআর ফর্মে কি লিখবেন? তো ইপিক নাম্বার যেহেতু আপনাদের নাই, কিন্তু এখানে যখন ইপিক নাম্বার আপনি লিখতে যাবেন 2002 সালের লিস্টের নাম নাই, কিন্তু আপনি এসআইআর ফর্মে যখন লিখতে যাবেন ইপিক নাম্বার, আপনার কিন্তু এখানে একটা জায়গা দেখবেন অপশনালভাবে লেখা আছে, যদি থাকে তাহলে আপনি লিখবেন, যদি না থাকে তাহলে আপনি লিখবেন না। তো আপনার যেহেতু 2002 সালে ভোটার লিস্টে আপনার ইপিক নাম্বার নাই, তাহলে কিন্তু আপনি নাও লিখতে পারেন, সেক্ষেত্রে আপনার কোনো অসুবিধা নাই। আর যদি আপনাদের থাকে তাহলে আপনি লিখবেন, সেক্ষেত্রেও কোনো আপনার অসুবিধা নাই। তো এখানে দেখছেন তারপরে আপনাদেরকে দেখাচ্ছি আরও ভালোভাবে এই 2002 সালের ভোটার লিস্ট সহ আপনাদেরকে দেখাচ্ছি যে আপনি নাম কীভাবে ফিল আপ করবেন। দেখুন একটাতে তো আপনাকে ফর্ম ফিল আপ করে দেখিয়েছি, আর একটাতে কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ইংলিশ ফর্ম। তো আপনারা অনেকেই প্রশ্ন করছেন যে বাংলায় নাকি ইংরেজিতে ফর্ম পূরণ করবেন। তো যেহেতু আপনাকে বিএলও বাংলাতে ফর্ম দিবে, তাই কিন্তু আপনি ফর্মটা বাংলাতেই করবেন। আর যদি আপনাকে ইংলিশে দিত সেক্ষেত্রে আপনি ইংলিশে ফর্মটা ফিল আপ করতেন। কিন্তু আমাদের বর্তমানে যেহেতু
পশ্চিমবঙ্গে বাংলাতে ফর্মটা দিচ্ছে, আমরা অনেকেই গ্রামে মানুষ আছে যারা কিন্তু বাংলা ছাড়া কিন্তু ইংরেজিতে ভুল করবে, এর জন্য এই বাংলা ফর্মটা দেওয়া হচ্ছে এবং বাংলা ফর্মটা কিন্তু খুব ভালোভাবে দেওয়া আছে। আপনিও কিন্তু এইভাবে বাংলাতে যেভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি এভাবে আপনি বাংলাতে লিখতে পারেন। তো দেখুন, প্রথমত যেটা আপনার থাকবে, ওপর আপনার ভোটারের নাম, ইফেক্ট নাম্বার, ঠিকানা অলরেডি দেওয়াই থাকবে প্রিন্ট করা আপনাদেরকে যেটা বললাম, এবং সিরিয়াল নাম্বার, পার্ট নম্বর, বিধানসভা নাম, রাজ্য প্রিন্ট করাই থাকবে। তারপরে কিউআর কোডটা আপনার থাকবে, এটা হচ্ছে মেন ইম্পর্টেন্ট বিএলওদের জন্য। এবং তার ওপরে সব প্রথমে ইনুমারেশন ফর্মের নিচে আপনাদের বিএলওর নাম, তার বিএলওর নাম এবং তার ফোন নাম্বারটা দেওয়া থাকবে। এবং আপনার ভোটার আইডি কার্ডের যে ফটোকপি সেটা আগে থেকেই দেওয়া থাকবে এই ঘরে। এবং তারপরে দেখছেন যে প্রিন্ট আপনাদের একটা নতুন ফটো তুলতে হবে এবং সেই রঙিন ফটোটা আপনাকে এই ঘরে কিন্তু বসাতে হবে। তারপরে দেখছেন নিচের দিকে দেখুন যে ডেট অফ বার্থের জায়গা, যেটা আসল ফর্ম ফিলাম। তো এই ডেট অফ বার্থের জায়গাতে এসে দেখছেন যে জন্মের তারিখ আপনাকে লিখতে হবে নিজের। তো জন্মের তারিখ আপনি কীভাবে লিখবেন, প্রথমত দেখুন বলা হয়েছে DDMMYY, মানে প্রথমত দিন আপনাকে লিখতে হবে, তারপরে মাস, তারপরে আপনার বছর। তো এরকমভাবে আপনাকে এই ডেট অফ বার্থটা লিখতে হবে। তারপর নিজের আধার নম্বর আপনাকে দিতে হবে, যেটা অপশনাল, আপনি দিতেও পারেন নাও দিতে পারেন, এবং আপনার মোবাইল নাম্বারটা তারপরে আপনি দেবেন। এবং ফাদার্স বা গার্জেনের নাম আপনাকে দিতে হবে। তো ফাদার্স বা গার্জেনের নাম হিসাবে আপনি এখানে বাবার নামটা দেবেন, এবং যদি আপনার বাবা মৃত হয় তাহলে আপনি লেট দিয়ে লিখতে পারেন। এবং তারপরে দেখছেন ফাদার্স বা গার্জিয়ানের ইপিক নম্বর যদি থাকে তাহলে আপনি দেবেন। যদি মৃত হয়ে যায় বাবা তাহলে আপনার ইপিক নাম্বারটা না দিলেও চলবে, এক্ষেত্রে আপনার অসুবিধা হবে না। তারপরে দেখছেন মায়ের নাম, আপনার মায়ের নাম দেবেন। এবং মাদার্স ইপিক নাম্বার মানে ভোটার আইডি কার্ডের নাম্বার আপনার যদি থাকে তাহলে দেবেন। এবং তারপরে দেখছেন যদি স্বামী স্ত্রীর জায়গাতে আপনার যদি বিবাহ হয়ে থাকে তাহলে আপনি এই ঘর দুটো পূরণ করবেন, না হলে আপনি কিন্তু ছেড়ে দেবেন। তারপরে দেখছেন নিচের দিকে দেখুন যে মোস্ট ইম্পর্টেন্ট যে ঘরটা, সেটা হচ্ছে 2002 সালের লিস্টে যাদের নাম আছে এবং 2002 সালের লিস্টে যাদের নাম নেই কিন্তু তাদের বাবার নাম আছে, দাদুর নাম আছে, হ্যাঁ তাদের দাদির নাম আছে, মায়ের নাম আছে, তাহলে কিন্তু আপনি ডান দিকেরটা ফিল আপ করবেন। কি হবে দেখুন, প্রথমত বাম দিকেরটা দেখুন যে ইলেক্টর নেম যেটা আছে, তো এই ইলেক্টর নেমের জায়গাতে নিজের নাম আপনি বসাবেন। তারপরে দেখছেন যে ইপিক নাম্বারটা আপনার যে 2002 সালে ইপিক নাম্বার আছে ভোটার আইডি কার্ডের নাম্বার, সেই নাম্বারটা আপনি এই ঘরে বসাবেন। এবং রিলেটিভ নেম হিসাবে আপনার যে রিলেটিভ আছে, আপনাদেরকে একটু আগে দেখালাম ভোটার লিস্ট দেখে যে সম্পর্কেতে কে আছে, তো ওই নামটা কিন্তু আপনাকে এখানে লিখতে হবে। সেটা বাবা হতে পারে বা মা হতে পারে আপনাদের, বা সেখানে কোনো মহিলা আবেদন করলে তার স্বামী বা বাবা হতে পারে, সেটা আপনি কিন্তু দেখে নেবেন। এবং সম্পর্কটা কি আছে তার সঙ্গে, পিতা বাবা বাবা আছে না মা আছে নাকি তার স্বামী আছে, সেগুলো কিন্তু দেখবেন। তারপর আপনার জেলার নাম, রাজ্যের নাম, বিধানসভার নাম এবং আপনার অ্যাসেম্বলি বিধানসভার নম্বর এবং আপনার বুথ নম্বর মানে পার্ট নম্বর এবং সিরিয়াল নম্বর আপনাকে লিখতে হবে। লেখার পর আপনার এটা গেল নিজের নাম যদি 2002 সালের লিস্টে থাকে। যদি আপনার লিস্টে না থাকে তাহলে কিন্তু আপনি ডান দিকের ঘরটা ফিল আপ করবেন। কি হবে দেখুন, 2002 সালের লিস্টে যাদের নাম নেই কিন্তু তার পরিবারের কারোর নাম আছে, যেমন কারোর বলতে যেমন বাবা, মা, দাদি, দাদু, এদের নামগুলো কিন্তু হবে। বাদ বাকি অন্যান্য যদি কাকা বা জেঠা বা আপনাদের আরও দাদা যদি এদের নাম দেন তাহলে কিন্তু আপনার বাড়িতে হিয়ারিংয়ের নোটিশ আসবে খসড়া ভোটার লিস্ট বেরোনোর পর। তারপরে আপনাকে আপনার যে কাগজপত্র আছে সঠিক কাগজপত্র সেগুলো দিয়ে প্রমাণ করাতে হবে যে আপনি এই ফ্যামিলির বা এখান থেকে আপনার কিন্তু পরিচয়পত্র। তো দেখুন এখানে আপনার প্রথমত নাম দিতে হবে। ধরুন আপনার বাবা, তো আপনার বাবার নামটা দেবেন, বা মা তো মায়ের নামটা দেবেন। তারপর আপনার যার নামটা লিখছেন তার ইপিক নাম্বারটা 2002 সালের ভোটার আইডি কার্ডের নাম্বারটা দেবেন। এবং রিলেটিভ নেম মানে তার যে রিলেটিভ ছিল, তার সম্পর্ক কে ছিল, তার বাবা মানে আপনার দাদু আছে কিনা, তো তাদের কিন্তু নামটা এ ঘরে দেবেন। তারপরে সম্পর্ক কি রয়েছে সেটা দেবেন, জেলার নেম এবং রাজ্যের নাম, বিধানসভার নাম, আপনার বিধানসভার নম্বর, বুথ নম্বর, সিরিয়াল নম্বর, এগুলো একইভাবে কিন্তু দিয়ে দিবেন। দেওয়ার পর কিন্তু এই কাজটা আপনার পূরণ হয়ে যাবে। তো দেখুন 2002 সালের লিস্টের ব্যাপারটা কিন্তু অনেকেই হয়তো বুঝতে পারছিলেন না বা অনেকের হয়তো সমস্যা ছিল। এবার আপনাদেরকে বলি যে প্রশ্নগুলো, যে আধার কার্ড
আপনাদের দিলে হবে কি না। তো ফর্ম ফিল আপ করার জন্য এখন কোনো রকম আপনাদের কাগজপত্র জমা নিবে না, তবে আপনাদের খসড়া ভোটার লিস্ট বেরোনোর পর কিছু কাগজপত্র আপনাকে জমা দিতে হতে পারে, যেটা কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে এখন কোনো কাগজপত্র আপনার লাগবে না, কিন্তু ভোটার লিস্ট বেরোনোর পর আপনার কোনো এক কাগজপত্র সেই উল্লিখিত 13টা ডকুমেন্টসের মধ্যে দিতে হবে। তো আধার কার্ড দিলে হবে কি না, তো আধার কার্ড দিলে হবে কি না এই বিষয়ে বলা হয়েছে যে সেপ্টেম্বর মাসের 9 তারিখের যে রায় দেওয়া হয়েছিল কোর্ট থেকে, সেই পরিপ্রেক্ষিতে আধার কার্ড শুধুমাত্র দিলে হবে না, তার সঙ্গে অন্য একটা কোনো ডকুমেন্টস আপনাকে দিতে হবে না। তা না হলে কিন্তু আপনার আধার কার্ড দিয়ে শুধুমাত্র প্রমাণ করা যাবে না, এসআইআরের আপনার কোনোভাবে প্রমাণ করা যাবে না। এবার দেখুন ফর্ম ফিল আপ বাতিল হচ্ছে কেন। এবার এই ফর্মটা এতটাই মানে সেনসিটিভ একটা ফর্ম, যেখানে আপনি যদি ভুল করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ফর্মটাকে রিজেক্ট করা হবে, বা বিএলওদের যে অ্যাপ রয়েছে সেই অ্যাপে কিন্তু স্ক্যান হবে না। তো দেখুন এখানে এই ফর্মটাতে যদি আপনি কোনো জায়গাতে যদি একটা কাটাকুটি করে দেন বা কাটাকাটি হয়ে গেল, তাহলে কিন্তু আপনার এই ফর্মটা রিজেক্ট হয়ে যাবে। তো তার আগে আপনাদেরকে বলে রাখি, যখন আপনি ফর্মটা বিএলওর কাছে পাবেন, নিজে নিজে যখন ফিল আপ করতে যাবেন, তার আগে আপনি 2টো করে জেরক্স করে রেখে দেবেন। জেরক্স করে রাখলে কি হবে, জেরক্স করে রাখলে আপনার যদি ভুল হয়ে যায় বর্তমান ফর্মটা, তাহলে আপনি কিন্তু জেরক্স ফর্মটা দিতে পারেন, একই ফর্ম সবগুলো জেরক্স। তো আপনি এভাবে করতে পারেন, কারণ যদি একটা জায়গাতে একটা স্পেলিং যদি কাটাকুটি হয়ে যায়, তাহলে কিন্তু বিএলও আর সেই ফর্মটাকে নেবে না, সেটা সম্পূর্ণ রিজেক্ট করে দেবে। আর যদি আপনাকে যে ফর্মটা আপনাকে দুবার দেওয়া হবে, একই ফর্ম দুটো দেওয়া হবে আপনাকে, সেই ফর্ম কিন্তু পরবর্তীতে আপনাকে আর দেওয়া হবে না, বা না দেওয়া হতে পারে, এরকমই কিন্তু বেশি চান্স আছে যদি আপনি ভুল করেন। এবার কথা হচ্ছে যে বিবাহিত মহিলা কীভাবে লিখবেন। বিবাহিত মহিলা আগে এক জায়গায় ছিল বাবার বাড়ি, এখন এসছে শ্বশুর বাড়ি। তো এক্ষেত্রে আপনি কার নাম এখানে দেবেন, এখানে স্বামীর নাম দিবেন নাকি বাবার নাম দেবেন। তো যেহেতু আপনার ভোটার কার্ডে যদি বাবার নাম থেকে থাকে, তাহলে কিন্তু আপনি বাবার নামই দেবেন। আর যদি আপনার ভোটার আইডি কার্ডে স্বামীর নাম লেখা থেকে থাকে, তাও কিন্তু আপনি সেখানে বাবার নামই দেবেন। কারণ এখানে প্রত্যেকের কিন্তু গার্জেন হিসাবে এখানে বাবার নাম কিন্তু উল্লেখ করা হয়েছে যে এখানে বাবার নাম দিতে হবে। তো বাবার নাম যেহেতু দেওয়া আছে, আপনি কিন্তু বাবার নামটাই এখানে দেবেন, এক্ষেত্রে কোনো অসুবিধা আপনার হবে না। আশা করছি বুঝতে পেরেছেন। আজকের এই ভিডিওর মাধ্যমে সমস্ত বিষয়টা আপনাদেরকে দেখালাম, গণনা ফর্ম কীভাবে আপনি পূরণ করবেন সম্পূর্ণ বাংলা ভাষায়, এবং আপনার বিভিন্ন অপশানগুলো বুঝিয়ে দিলাম যে কোন অপশানে আপনাদেরকে কি লিখতে হবে, কোন অপশানে আপনাদের ভুল করলে আপনাদের ফর্মটি বাতিল হয়ে যাবে। সম্পূর্ণ বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম। আজকের ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে সমস্ত খবরাখবর এই চ্যানেল থেকে সবার আগে সর্বদা পাওয়ার জন্য। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখালাম যে এসআইআর বাংলা ফর্ম সম্পূর্ণ বাংলা ভার্সনে বিএলওর কাছ থেকে নিয়ে আপনি কীভাবে ফিল আপ করবেন নিজে নিজে। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সমস্ত কিছুটাই দেখিয়ে দিলাম। এই এসআইআর ফর্ম আপনি কিন্তু বিএলওর কাছ থেকে নিয়ে নিতে পারবেন, এবং সেখান থেকে নিয়ে আপনি নিজের ইচ্ছা মতো কিন্তু ফর্মটাকে ভালো করে নিজে নিজে ফিল আপ করতে পারবেন। যদি নিজে না পারেন, তাহলে কিন্তু কাউকে দিয়ে আপনি করে নিতে পারেন, আপনার বাড়ির অন্য কাউকে দিয়ে যারা জানে। কিন্তু ভুল করবেন না, ভুল করলে আপনাদের কাটাকুটি হলে এটা সমস্যা হবে। আশা করছি বুঝতে পেরেছেন। আজকের ভিডিওর মাধ্যমে সমস্ত বিষয়টি আপনাদেরকে বুঝিয়ে দিলাম। যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।